দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলা এবং প্রতিদিনের মতো আজকেও হাজির আমরা দুজন। আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে আমি বলে দিচ্ছিলাম না নীল, তুমি প্রতিদিন আমার নাম বলো না তো, আমার নামটা আমিই বলবো। আচ্ছা ঠিক আছে। আমরা যদিও আসলে ভীষণ রকম উৎফুল্ল, কারণ এই বইমেলা প্রাঙ্গণে যখন আমরা থাকি তখন আমরা ভীষণ রকম ভালো থাকি। তবে আজকের দিন বাদ গেলে আর মাত্র 2 দিন, এবং আমরা এই শেষ পর্যায়ে যেটি দেখতে পাচ্ছি যে বইমেলায় প্রথম দিকে প্রচুর ভিড় ছিল, প্রচুর মানুষের সমাগম ছিল। মানে এতটা ভিড় ছিল যে মানে হাঁটারও আসলে জায়গা ছিল একদম না। শুরুর দিন থেকে কিন্তু নীল বেশ ভিড় ছিল, তবে মেলা যখন মানে শেষ সপ্তাহটাই মেলার ভিড়টা কমেছে, তবে বইয়ের যারা প্রকৃত পাঠক তাদের ভিড়টা কিন্তু বেড়েছে। এবং মেলায় কিন্তু প্রতিদিনই নতুন নতুন বই আসে এবং আজ পর্যন্ত কিন্তু প্রায় 3000-এর কাছাকাছি নতুন বই প্রকাশিত হয়েছে। সেই খবরটা আমরা জানিয়ে দিলাম। এবং মেলার আর যেহেতু 2 দিন বাকি আছে, আজকেও কিন্তু নতুন বই আসছে, কালকেও নতুন বই আসবে এবং মেলার শেষ দিনেও নতুন বই আসবে। নতুন বই আসবে এবং পাঠকরা কিন্তু এ কারণে একদম শেষ দিন পর্যন্ত, যারা প্রকৃত পাঠক, যারা তালিকা মিলিয়ে বই কেনেন, তারা কিন্তু একদম শেষ দিন মেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা থাকে। এবং যেহেতু নতুন বইয়ের কথা বললাম, আমাদের সাথে দুজন লেখক আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। একজন আছেন বিনয় দত্ত এবং আরেকজন আছেন রোদেলা নীলা। আমার নামের সাথে আপনার নামটা অনেকটা মিলে গেছে, আমার নাম নীল। আচ্ছা, রানীর নগরে 90 দিন, মানে কোনো ভ্রমণ উপন্যাস? হ্যাঁ, কোন রানীর নগরে আপনি মানে গিয়েছিলেন এবং 90 দিন? অস্ট্রেলিয়ার যে কুইন্সল্যান্ড, ওকে আমি বাংলা সাহিত্যে পরিণত করবার জন্য, বাংলার পাঠকদের জন্য ওটার নাম রেখেছি আমি রানীর নগর। মূলত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড যে স্টেটটা, ওখানে আমি 90 দিন ছিলাম। আপনারা জানেন যে ভিজিট ভিসায় গেলে 90 দিন থাকা যায়, 90 দিনের পারমিশন আমি পেয়েছিলাম। তো 90 দিন ঘুরে ঘুরে আমি অনেকগুলো স্টেট ঘুরেছি। কুইন্সল্যান্ডের ভিতরে অনেকগুলো জায়গা আছে, ওগুলো ঘুরে ঘুরে দেখেছি এবং অনেকগুলো মানুষের সাথে পরিচিত হয়েছি। শুধু যে অস্ট্রেলিয়ান ওরা ছিল তা না, বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে। একটা মূল ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টারের সাথে ঘুরছে। এই যে জীবন ভ্রমণ এবং জায়গা ভ্রমণ, এই দুটো ভ্রমণকে মিলিয়ে আমার রানীর নগরে 90 দিন। আচ্ছা, আবারও আসবো রানীর নগরে, তবে তার আগে দাসের বলি তাসের দেশে, বিনয় দত্ত। দারুণ হয়েছে। দুটো বই আসলে আমরা দেখছি নামের ক্ষেত্রে অনেকটা মিল আছে, কিন্তু ভিতরের যে প্রেক্ষাপট সেখানে কি মিল আছে নাকি কবিতার বই? এটি না, এটা হচ্ছে অনুগল্পের বই। অনুগল্পের বই। আমরা এখন অনেকেই বলে এখন মানুষ পড়া হচ্ছে মানুষের কমে গিয়েছে। আসলেই কি তাই? মানে আমার কাছে মনে হয় আসলে মানুষের পড়া কমেনি, আমরা গল্প বলার ক্ষেত্রে মানুষকে গল্প বলে আকৃষ্ট করতে পারছি না আর কি। মানে আমরা তো প্রতিদিন অসংখ্য গল্প শুনি, মানে যেহেতু আমরা কম বেশি গণমাধ্যমে কাজ করি বা গণমাধ্যমে আমরা প্রতিদিন অসংখ্য মানুষের গল্প প্রচার করি, প্রকাশ করি, অসংখ্য বিষয় নিয়ে আমরা কাজ করি। সব বিষয়কে আসলে গল্প হয়ে ওঠে? গল্প হয় না, কিন্তু গল্প সেটাই হয় যেটা আমরা গল্প বলার মতো করে বলতে পারি। একটু আগে পিছনে লেখা যে গল্পের শেষ হয় না, মানে গল্প কিন্তু কখনো শেষ হয় না, গল্প প্রতিদিন চলছে। আমাদের প্রতিদিন অনেক গল্পগুলো দেখছি, সংকটের গল্প দেখছি, সমাধানের গল্প দেখছি, অসুস্থতার গল্প দেখছি, সুস্থতার গল্প দেখছি। একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য যেই ধরনের বিষয় জরুরি, সেই বিষয়গুলোকে আমরা অনেক বেশি অবহেলার চোখে দেখি। সেই বিষয়গুলোকে আমি আসলে নোটিস করতে চেয়েছি। মান্টো যেভাবে গল্প বলতেন সেইভাবে গল্প বলতে চেয়েছি, যেন মনে হয় গল্পগুলো আসলে মানুষকে তাড়িত করছে, প্রভাবিত করছে। একটা গল্পের মধ্যে চরিত্র হয়ে যেন সে প্রত্যেক পাঠক যেন ঘুরতে পারে, সেই জায়গাটাকে আমি অনেক বেশি ফোকাস করছি। আর এইটা গল্প বলার ক্ষেত্রে আমার নতুন এক্সপেরিমেন্ট নতুন নয়, মানে অনেক ধরনের আমি এক্সপেরিমেন্ট করছি। প্রশ্ন করে গল্প বলেছি, দুজন চরিত্র প্রশ্ন করছে, সেখানে একটা গল্প উঠে এসছে, হঠাৎ করে দৃশ্যপটের মধ্যে দিয়ে একটা গল্প তৈরি হচ্ছে। মূলত আমি অনেক ধরনের নিরীক্ষাধর্মী গল্পগুলো লেখার চেষ্টা করেছি, যেটা ধরেন পাঠককে ক্ষুদ্র অনুগল্পের মধ্যে দিয়ে প্রভাবিত করবে, তাড়িত করবে, বিদ্যুতায়িত করবে। পাঠক মানে বুঝবে যে এই গল্প এইভাবে কেন লেখা হলো, এই গল্প এইভাবে কেন বলা হলো। এই জায়গাটাতে আমি সবচেয়ে বেশি ফোকাস করতে চেয়েছি। আর বইটার ক্ষেত্রে আমি একটা নতুন বিষয় সংযোজন করেছি, ইলাস্ট্রেশন করা হয়েছে গল্পগুলোর মধ্যে, যেন পাঠক কখনো মনে হতে না পারে যে এই গল্পটা পড়ে পরের গল্পে যাওয়ার আগে একটু ব্রিথিং স্পেসটা যেন থাকে, গল্পের ছবিটা দেখে যেন অন্তত একটা ধারণা পায়, সেই ধারণাটার সাথে গল্পগুলোর লেখাগুলো যেন মিলে যায়, শব্দগুলো যেন তার সাথে মিলে যাচ্ছে। এরকম অসংখ্য বিষয় আমি অনুগল্পের বইটাতে করার চেষ্টা করেছি। এবং পাঞ্জেরি বেশ উজাড় করে বইটা করেছে আর কি। এবং পাঞ্জেরি উজাড় করেছে এবং আপনি উজাড় করে বলেছেন। এবং আমি আবারও একটু রানীর নগরে 90 দিনে যেতে চাই। এই 90 দিন ভ্রমণ শুধু তো আসলে একটা দেশ ভ্রমণ না, মানুষের জীবনটাকেও আসলে ভ্রমণ করা হয়। এই 90 দিন থেকে পাঠক কি খুঁজে পাবে? পাঠক যেটা মূলত বুঝতে পারবে সেটা হচ্ছে, ভ্রমণ বলতে আসলে অনেকে বোঝে ভ্লগ করা,
মানে যেটা আমরা বলি ইউটিউবে যে ব্লগ করছে, ঘুরছে, জায়গাটা দেখাচ্ছে, সেই জায়গা সম্পর্কে জানাচ্ছে এবং কিছু মানে ফিক্সড কিছু তথ্য দিচ্ছে। কিন্তু ভ্রমণ যে একটা উপন্যাস, এটা আসলে পাঠকরা একটু কম জানে। ভ্রমণ উপন্যাস এইভাবে যে সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভ্রমণ। আমি একজন লেখক, আমি একটা জায়গায় গেলাম, আমার চারপাশের যে পরিবেশ, আমার ওখানকার সংস্কৃতি, আমার ওখানকার খাবার, আমার থাকার ব্যবস্থায়, এই সমস্ত যে উপাদানগুলো আমি পাচ্ছি সেগুলো আমি বলে যাচ্ছি আমার গল্পের মাধ্যমে। আর একজন পাঠক যিনি ভ্রমণ করেন তিনি যেন মনে করেন যে তিনি আসলে ভিসা পাসপোর্ট ছাড়াই আমার সাথে ওই জায়গাটা চলে গেছেন এবং লেখকের সাথে উনি ঘুরে বেড়াচ্ছেন। লেখক যা ভাবছেন তাই উনি ভাবছেন এবং লেখক যে খাবারের স্বাদ নিচ্ছেন সেটাও যেন পাঠক সেটা পান, না খেয়েও যাতে সেই উপলব্ধি পান, এটাই আসলে আমার মূল উদ্দেশ্য থাকে। আমার মনে হয় রানীর নগরে পড়লে, এটা উপন্যাস তো কোনো ছবি নেই, কিন্তু আমার যে কথাগুলো, এই গল্পগুলো, এই গল্পের সাথে 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 পাঠক ঘুরতে পারবে আমার সাথে, এটাই আমার বিশ্বাস। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ভ্রমণ কাহিনী যে লেখেন, এটা কি ফিরে এসে লেখা হয়? আমি এটা মানে জানতে চাই যে লেখা হয়, কিন্তু আসলে ভ্রমণ করলে অনেকগুলো কঠিন তথ্য থাকে, নামগুলো খুব কঠিন থাকে, কারা ওটা আবিষ্কার করেছে, কোন সনে করেছে, ওই তথ্যগুলো আমি ড্রাফট করে নেই, ওটা আমার চিরকুটে লেখা থাকে। সেটাই জানতে চাই, টুকে রাখা হয়, টুকে রাখতে হয়। তা না হলে যদি আমি আমার সবকটা লেখাই কিন্তু ভেরিফাইড করা। কেমন ভেরিফাইড করা? যে আমি না গিয়ে কোথাও লিখিনি, আমি পড়েছি বইতে, আমি কোথাও যাওয়ার আগে অবশ্যই ইউটিউবে দেখেছি, ওই জায়গাটা সম্পর্কে আমি আগে গুগল করে জেনেছি, কিন্তু ওই জায়গাটার তথ্যটা ভেরিফাইড করে আমি তথ্যটা যাচাই করে সত্যতা নিয়ে তারপর বইতে লিখি। তা না হলে তো এটা আমার ভুল তথ্য হয়ে যাবে যে আমি একটা দেশ সম্পর্কে লিখছি, সেই দেশ সম্পর্কে তো আমি আসলে কোনো ভুল তথ্য পাঠকদের কোনোভাবে দিতে পারি না, এটা আমার অন্যায় হয়ে যাবে। না না, নিশ্চয়ই না। বিনয় দত্ত, বইমেলা তো শেষ হয়ে যাচ্ছে, একটু জানতে চাই যে কোনো বিষণ্ণতা কাজ করছে কিনা? বইমেলাটা শেষ হওয়াটা অনেকটা বিরহের আর কি আমাদের জন্য, আমরা যারা, আমার মনে হয় আপনার জন্য বিরহের, কারণ আপনি এই যে সেই 1 তারিখ থেকে শুরু করলেন এই যাত্রা কিন্তু ধরেন আমরা অল্প সময়ের মধ্যে, যেমন এই বইটা যখন পাঞ্জেরির স্টলে এসছে, পাঠক অল্প সময়ের মধ্যে পড়ে ফেলে, যেহেতু অনুগল্প ছোট ছোট, এবং তার রিয়াকশনটা আমি সাথে সাথে পাচ্ছি। এখন আগে তো এই রিয়াকশন পাওয়ার জন্য আমার অপেক্ষা করতে হতো, কোনো একটা মেসেঞ্জার, কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম বা কোনো একটা ফেসবুক এর মাধ্যমে আমাকে জানতে হতো যে আসলে কী লিখলাম, কেন লিখলাম। এই যে পাঠক প্রকাশক এদের মিলন মেলা, লেখকদের মিলন মেলা, সেই মিলন মেলা থেকে মানে সবাইকে চলে যাচ্ছে, এটা একটু বেশ কষ্টের আর কি। মনে হচ্ছে আমি বসে আছি শূন্যতায়, আমি পিছনে যাচ্ছি, সবাই সামনের দিকে চলে যাচ্ছে, আমি স্থির, সবাই বোধহয় গতির মধ্যে আছে, যেটা আমার অনেকটা গল্পের মধ্যে, মানে আমি এই ধরনের গল্পও বলেছি যে সব কিছু স্থির থেকে যায়, কিন্তু সব গতির মধ্যে কি আমি যেতে পারছি, মানে সেই গতি কি আমাকে নিচ্ছে কিনা, সেটাও একটা দেখার বিষয় আর কি। মানে বিনয় দত্তের কাছে যে প্রশ্নটাই করি সেটা ঘুরে ফিরে কিন্তু বিনয় দত্তের বইতে চলে আসে। আচ্ছা, অপেক্ষার কথা বলছিল বিনয় দত্ত, এই যে আবার 11 মাসের একটা অপেক্ষা, মানে সেই অপেক্ষাটা কতটা আনন্দের? অপেক্ষা তো অবশ্যই আনন্দের, কারণ নতুন একটা বই আবার লিখবো। আর আসলে আমি তো শুধুমাত্র মানে বই লিখি, শুধু বইমেলা কেন্দ্রিক বই আমার যে বিক্রি হয় ব্যাপারটা তা না, সারা বছরই ভ্রমণ তো সবসময় বিক্রি হয়। ভ্রমণের পাঠক আছে কিছু নির্দিষ্ট, অনেক বেশি বলবো না আমি, কিন্তু কিছু নির্দিষ্ট পাঠক সারা বছর অপেক্ষা করে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি পৃথিবীতে খুঁজে পেতে দেখবেন যে ছেলে ভ্রমণ লেখক কিন্তু আপনি এক নামেই, ইবনে বতুতার মতো অনেক নাম আপনি বলে ফেলবেন। আপনি একটা নারী লেখকের নাম বলেন যিনি ভ্রমণ করে বই লেখেন। রোদেলা নীলা। রোদেলা নীলা। আচ্ছা, আপনি কি বই লেখার জন্য ভ্রমণ করেন নাকি ভ্রমণ? আমি ভ্রমণ করি, আমার জীবনের যত সম্পত্তি আছে, আমার সোনা গয়না, শাড়ি চুড়ি যা আছে সব আমি বিক্রি করে দিয়েছি, সব দিয়ে আমি বই লিখি। আর শুধু ভ্রমণ করি, বই লেখার জন্য না, ভ্রমণ করি। আর হচ্ছে আমার জীবনের একটাই স্বপ্ন, আমি ভ্রমণ করতে করতে যেন মৃত্যুবরণ করি। মরতে চাই। আমার স্বপ্নের সাথে মিলে গেল নীল। এবং সূচনা নিশ্চয়ই আপনার এই কথা থেকে অনুপ্রাণিত হবে এবং বইমেলার 28 দিন নামে সে পরবর্তী বইমেলা একটি বই আমরা আশা করতেই পারি। একদম নীল, এবং সেখানে আমি ডেডিকেটেড তোমাকে করব উৎসর্গ। আচ্ছা, ধন্যবাদ দুজনকেই, ধন্যবাদ আমাদের সাথে থাকবেন। ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ। এবং এই যে বইমেলার গল্পগুলোই আসলে এরকম। এবং আমি একটু জানতে চাই যে রানীর নগরে 90 দিন, তো এটা তো হতেই পারে যে বইমেলায় 28 দিন। অবশ্যই নীল, আমার তো মনে হয় বইমেলায় 1 যুগ হওয়া উচিত আমাদেরটা।
আচ্ছা, এবং বইমেলার গল্পগুলো আসলে প্রতিনিয়ত আমরা বলি যে প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে আসলে বদলায় এবং এক এক সময় কিন্তু এক একটা রং ধারণ করে এবং সেই রঙের মাঝে যখন আমরা থাকি তখন কিন্তু আমরা ভীষণ রকম ভালো থাকি। তবে এই বইমেলা ঘুরে আসলে এবার আমরা যেটা দেখেছি যে লেখক পাঠক প্রকাশকদের একটা ভালো মিলন মেলা কিন্তু ছিল হ্যাঁ, এবং নীল, প্রতিদিনই কেউ না কেউ আসছেনই। কেউ না কেউ এসেছে এবং আমরা কিন্তু মানে এই যে এক ধরনের সুস্থ চর্চা, সুস্থ সংস্কৃতির চর্চা বলো, সাহিত্য চর্চা বলো, সেটি আমরা দেখেছি। সবাই যে 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 বিষয় নিয়ে আড্ডা দেখ না কেন, বই তার প্রধান উপজীব্য এবং সবাই গল্প করছে, আড্ডা দিচ্ছে, টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে। খুবই একটা মানে বন্ধুসুলভ। আমার মনে হয় বইমেলাটা শেষ হয়ে আমার আসলে এবার একটু বেশি মন খারাপ লাগছে। এবং এই যে যে উদ্যানে আমরা দাঁড়িয়ে আছি, সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যান এখন পর্যন্ত ভীষণ রকম ভরপুর, কিন্তু আর কয়েকদিন বাদেই এই উদ্যানে যখন আসবো তখন এই উদ্যানে শুধুমাত্র মানে ঘাস এবং এই কিছু গাছ ছাড়া এই যে এত এত বই, সেই বইয়ের সুঘ্রাণ কিন্তু থাকবে না। তো এখন পর্যন্ত যারা বইমেলায় আসেননি, আর মাত্র দুদিন বাকি, তারা বইমেলায় আসুন। আমরা চাই যে সবাই বইকে ভালোবাসুন, কারণ বই হচ্ছে যে আত্মার অক্সিজেন। একদম একদম নীল, বই বই পড়তে হবে এবং বই পড়লেই তো মনে জানালা খুলবে। এটি কিন্তু সত্যি, কারণ আপনাকে আমি যা দেখাবো আপনি তাই দেখবেন না, বই পড়ে আপনি আপনার কল্পনার জগৎ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এবং সবকিছু মিলিয়ে বইমেলাটা ভীষণ রকম সুন্দরভাবেই আসলে শুরু হয়েছিল এবং সুন্দরভাবে শেষ হবে, এই আশাটাও আমরা আসলে রাখতে পারি এবং করতে পারি। তবে বিকিকিনির গল্পটা আসলে প্রকাশকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে প্রথম দিকে বিকিকিনির গল্পটা সেভাবে আসলে ছিল না, তবে শেষ দিকে যে পাঠকরা আসছেন তারা বলছে যে এটা প্রকৃত পাঠক, এবং এই প্রকৃত পাঠক বইমেলার যে একটা ভারসাম্যের কথা যদি বলি, যে প্রথম থেকে এই শেষ দিকে এসে কিন্তু বই বিকিকিনি হচ্ছে। এবং এই যে মাত্রই আমাদের পাশ দিয়ে চলে গেল, তার হাতেও কিন্তু দুটি বইয়ের ব্যাগ আছে। প্রায় সব প্রকাশনা স্টলেই তুমি দেখবে যে কেউ না কেউ বই কিনছে, বই নিচ্ছে, বই নেড়ে চেড়ে দেখছে। এবং আমি সবসময় একটা কথা বলি, বইয়ের সাথে যে ছবি তুলে, সেও একদিন বইকে ভালোবেসেই তো তুলে, সে তো অন্য কিছুর সাথে ছবি তুলতে পারতো, সেটিও কিন্তু আমার কাছে বেশি ইতিবাচক। আবার দেখো যে সব বইয়ের সাথে কিন্তু তারা আসলে ছবি তুলছে না। যে বইয়ের প্রচ্ছদটা খুব ভালো লাগছে, যে বইয়ের নামটা খুব ভালো লাগছে, হয়তোবা তার ওই ছবিটা দেখে তোমার হয়তো ওই বইটা হয়তো সে কিনলো না, সে ছবিটা তুলে গেল, কিন্তু ফেসবুক বা ডিজিটাল প্ল্যাটফর্মে ওই ছবিটা দেখেই তোমার হয়তো মনে হলো যে বা বইটার নাম তো সুন্দর, প্রচ্ছদটা সুন্দর। এবং নীল, শুরু থেকে কিন্তু তুমি আরো একটা কথা বলেছো, এবার কিন্তু বইমেলার প্যাভিলিয়ন স্টলগুলো বেশ নান্দনিক ছিল এবং ছবি তুলেছে অনেকেই, এবং ভিতর মানে একটা আরেকটার সাথে প্রতিযোগিতা। আমি জানি না এবার কোনটা বেস্ট প্যাভিলিয়ন হবে, কিন্তু প্যাভিলিয়ন হয়েছে সেটা হচ্ছে বাতিঘর। হয়ে গেছে, হ্যাঁ, বাতিঘর হয়েছে এবং বাতিঘর প্যাভিলিয়নটা আসলেই দারুণ। তবে সেই দারুণ সব গল্প থেকে এই মুহূর্তে আমাদের বিদায় নেবার সময় এসেছে। আমরা বিদায় নেব এবং বিদায়টা যেহেতু শুরু আমি করেছি। আর মাত্র দুদিন আছে, আপনারা থাকবেন আমাদের সাথে, বইমেলায় আসবেন এবং আরো গল্প হবে, আরো আড্ডা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি মিস্টার ফিজ বর্ণমালার বইমেলা থেকে। আগামীকাল দেখা হবে একই সময়।